আজ আমার গল্পের গোয়েন্দা হলেন ফেলুদা, যাকে সৃষ্টি করেছিলেন সত্যজিৎ রায়, যিনি জন্মগ্রহণ করেছিলেন 1921 সালের 2রা মে এবং তার মহাপ্রয়াণ ঘটে 1992 সালের 23শে এপ্রিল। তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের গল্প কৈলাস চৌধুরীর পাথর। কার্ডটা কিরকম হয়েছে দেখতো। ফেলুদা ওর মানি ব্যাগের ভিতর থেকে শরৎ করে একটা ভিজিটিং কার্ড বার করে আমায় দেখতে দিল। দেখি তাতে ছাপার অক্ষরে লেখা রয়েছে প্রদোষ চন্দ্র মিত্তির, প্রাইভেট ইনভেস্টিগেটর। বুঝতে পারলাম ফেলুদা এবার তার গোয়েন্দাগিরি ব্যাপারটা বেশ ফলাও করে জাহির করছে। আর তা করবে নাই বা কেন? বাদশাহী আংটি শয়তানকে ফেলুদা যেভাবে শায়েস্তা করেছিল সে কথা ও ইচ্ছে করলে সকলকে বুক ফুলিয়ে বলে বেড়াতে পারত। তার বদলে ও শুধু 3টে ভিজিটিং কার্ড ছাপিয়েছে, এই তো। ফেলুদার নাম আপনা থেকেই বেশ রটে গিয়েছিল। আমি জানি ও এর মধ্যে 2-3টে রহস্যের ব্যাপারে গোয়েন্দাগিরি অফার পেয়েছে, কিন্তু অনেকটাই ওর মনের মতো হয়নি বলে না বলে দিয়েছে। কার্ডটা ব্যাগের মধ্যে পুরে রেখে পা দুটো টেবিলের উপর তুলে লম্বা করে ছড়িয়ে দিয়ে ফেলুদা বলল, বড়দিনের ছুটিতে কিছুটা মাথা খাটানোর প্রয়োজন হবে বলে মনে হচ্ছে। আমি বললাম, নতুন করে রহস্য বুঝি? ফেলুদার কথাটা শুনে ভীষণ এক্সাইটেড লাগছিল, কিন্তু বাইরে সেটা একদম দেখালাম না। ফেলুদা তার প্যান্টের পাশের পকেট থেকে একটা ছোট্ট কৌটো বের করে তার থেকে খানিকটা মাদ্রাজি সুপারি নিয়ে মুখে পুড়ে দিয়ে বলল, তোকে খুব উত্তেজিত লাগছে বলে মনে হচ্ছে। সে কি? ফেলুদা বুঝলো কি করে? ফেলুদা নিজেই আমার প্রশ্নের জবাব দিয়ে দিল। কি করে বুঝলাম ভাবছিস? মানুষ তার মনের ভাব যতই গোপন করার চেষ্টা করুন না কেন, তার বাইরে ছোটখাটো হাব ভাব থেকেই সেটা ধরা পড়ে যায়। কথাটা যখন তোকে বললাম ঠিক সেই সময়টা তোর একটা হাই আসছিল, কিন্তু কথাটা শুনে মুখটা খানিকটা খুলেই বন্ধ হয়ে গেল। তুই যদি আমার কথায় উত্তেজিত না হতিস তাহলে কিন্তু যথারীতি হাইটা তুলতিস, মাঝপথে থেমে যেতিস না। ফেলুদার এই ব্যাপারগুলো সত্যি আমাকে অবাক করে দিত। ও বলতো, পর্যবেক্ষণ ক্ষমতা না থাকলে ডিটেকটিভ হওয়ার কোনো মানেই হয় না। এ ব্যাপারে যা খাঁটি কথা বলার সবই শার্লক হোমস বলে গেছেন, আমাদের কাজ শুধু তাকে ফলো করা। আমি বললাম, কি কাজে তোমাকে মাথা ঘামাতে হবে বললে না? ফেলুদা বলল, কৈলাস চৌধুরী নাম শুনেছিস? শ্যামপুকুরের কৈলাস চৌধুরী। আমি বললাম, না শুনিনি। কত বিখ্যাত লোক আছে কলকাতা শহরে, তা কজনের নামই বা আমি শুনেছি, আর আমার তো সবেমাত্র 15 বছর বয়স। ফেলুদা একটা সিগারেট ধরিয়ে বলল, এরা রাজশাহীতে বড় জমিদার ছিল, কলকাতায় বাড়ি ছিল, পাকিস্তান হবার পর এখানে চলে আসে। কৈলাসবাবুর পেশা হচ্ছে ওকালতি, তাছাড়া শিকারী হিসেবে নামডাক আছে, 2খানা শিকারের বই লিখেছেন। এই কিছুদিন আগে জলদাপাড়া রিজার্ভ ফরেস্টে একটা হাতি পাগলা হয়ে গিয়ে উৎপাত আরম্ভ করেছিল। উনি গিয়ে সেটাকে মেরে এলেন, কাগজে নামটাম বেরিয়েছিল। কিন্তু তোমার মাথা খাটাতে হচ্ছে কেন? ভদ্রলোকের জীবনে কোনো রহস্য আছে নাকি? ফেলুদা জবাব না দিয়ে তার কোটের বুক পকেট থেকে একটা চিঠি বার করে আমাকে দিল। পড়ে দেখ। আমি চিঠির ভাঁজ খুলে পড়ে দেখলাম। তাতে এই লেখা ছিল, শ্রী প্রদোষচন্দ্র মিত্র সমীপেশু, সবিনয় নিবেদন, অমৃতবাজার পত্রিকায় আপনার বিজ্ঞাপন দেখিয়া আপনাকে এই পত্র দেওয়া স্থির করিলাম। আপনি উপরোক্ত ঠিকানায় আসিয়া আমার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব, কারণ সাক্ষাতে বলিব। আমি এক্সপ্রেস ডেলিভারি যোগে এই পত্র পাঠাইতেছি, সুতরাং আগামীকাল ইহা আপনার হস্তগত হইবে। আমি পরশু অর্থাৎ শনিবার সকাল 10টায় আপনার আগমন প্রত্যাশা করিব। ইতি ভবদীয়
শ্রী কৈলাসচন্দ্র চৌধুরী। চিঠিটা পড়া মাত্র আমি বললাম, শনিবার সকাল 10টা মানে তো আজই আর 1 ঘন্টার মধ্যেই। ফেলুদা বলল, তোর দেখছি বেশ ইমপ্রুভমেন্ট হয়েছে, তারিখগুলো বেশ খেয়াল রাখছিস। আমার মনে এর মধ্যেই একটা সন্দেহ জেগে উঠেছে। বললাম, তোমাকেই যখন ডেকেছে তখন কি আর সঙ্গে অন্য কেউ? ফেলুদা চিঠিটা আমার হাত থেকে নিয়ে সযত্নে ভাঁজ করে পকেটে রেখে বলল, তোর বয়সটা কম বলেই হয়তো তোকে সঙ্গে নেওয়া চলতে পারে, কারণ তোকে হয়তো মানুষ বলেই ধরবেন না ভদ্রলোক, কাজেই তোর সামনে কথাবার্তা বলতে আপত্তি করবেন না। যদি করেন তাহলে তুই না হয় পাশের ঘরে টরে কোথাও অপেক্ষা করিস, সেই ফাঁকে আমরা কথা সেরে নেব। আমার বুকের মধ্যে ঢিপ ঢিপ শুরু হয়ে গিয়েছে। ছুটিটা কি করব ভাবছিলাম। এখন মনে হচ্ছে হয়তো দারুণ ইন্টারেস্টিং ভাবেই কেটে যাবে। 10টা বাজতে 5 মিনিটে আমরা ট্রামে করে কর্নওয়ালিস স্ট্রিট আর শ্যামপুকুর স্ট্রিটের মোড়ে পৌঁছলাম। পথে একবার ট্রাম থেকে নেমে ফেলুদা দাশগুপ্ত অ্যান্ড কোম্পানি থেকে কৈলাস চৌধুরীর লেখা একটি শিকারের বই কিনেছিল। সেটার নাম শিকারের নেশা। বাকি পথটা বইটা উল্টে পাল্টে দেখল। ট্রাম থেকে নামার সময় সেটা কাঁধে ঝোলানো থলির মধ্যে রেখে বলল, এমন সাহসী লোকের কেন ডিটেকটিভের দরকার পড়েছে কে জানে। 51 নম্বর শ্যামপুকুর স্ট্রিট, একটা মস্ত পুরানো আমলের ফটকওয়ালা বাড়ি, যাকে বলে অট্টালিকা। সামনের দিকে বাগান, ফোয়ারা, পাথরের মূর্তি ইত্যাদি পেরিয়ে বাড়ির দরজায় কলিং বেল টেপার 8 মিনিটের মধ্যেই ভিতর থেকে পায়ের আওয়াজ পেলাম। দরজা খুলতে দেখি একজন ভদ্রলোক, যাকে দেখে কেন জানি মনে হলো তিনি কখনোই কৈলাসবাবু নন, কারণ বাগমারা মানুষের এমন গোবেচারা চেহারা হতেই পারে না। মাঝারি সাইজের মোটা সোটা ফর্সা ভদ্রলোক, বয়স 30-এর বেশি মনে হয় না। চোখের চাহনিতে কেমন জানি একটা সরল ছেলে মানুষই ভাব। লক্ষ্য করলাম ভদ্রলোকের হাতে একটা ম্যাগনিফাইং গ্লাস রয়েছে। কাকে চান আপনারা? গলার আওয়াজ দেখলাম মানানসই রকমের মিহি ও নরম। ফেলুদা একটা কার্ড বের করে ভদ্রলোককে দিয়ে বলল, কৈলাসবাবুর সঙ্গে আমার একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, উনি চিঠি দিয়েছিলেন। ভদ্রলোক কার্ডটার দিকে চোখ বুলিয়ে বললেন, আসুন ভিতরে। দরজা দিয়ে ঢুকে একটা সিঁড়ি পেরিয়ে ভদ্রলোক একটা অফিস ঘরে নিয়ে গিয়ে আমাদের অপেক্ষা করতে বললেন। আপনারা একটু বসুন, আমি মামাবাবুকে খবর দিচ্ছি। বহুদিনের পুরানো একটা কালো টেবিলের সামনে দুটো পুরানো হাতওয়ালা চেয়ারে আমরা বসলাম। ঘরের 3 দিকে আলমারি বোঝাই পুরানো বই। সামনের টেবিলের উপর নজর যেতে একটা মজার জিনিস দেখলাম। 3খানা মোটা স্ট্যাম্প অ্যালবাম একটার উপর আরেকটা স্তূপ করে রাখা হয়েছে, যাতে সারি সারি স্ট্যাম্প যত্ন করে আটকানো রয়েছে। কয়েকটা সেলোফেনের মধ্যে কিছু আলগা স্ট্যাম্পও রয়েছে। আর তাছাড়া রয়েছে স্ট্যাম্প কালেক্টরদের অত্যন্ত দরকারি ও আমার খুব চেনা কয়েকটা জিনিস, যেমন হিঞ্জ, চিমটে, স্ট্যাম্পের ক্যাটলগ ইত্যাদি। এখন বুঝতে পারলাম ভদ্রলোকের হাতের ম্যাগনিফাইং গ্লাসটাও এই কাজেই ব্যবহার হয়, আর তিনিই এইসব স্ট্যাম্পের কালেক্টর। ফেলুদাও ওইসবের দিকে দেখছিল, কিন্তু ও নিয়ে আমাদের মধ্যে কিছু কথা হবার আগেই ভদ্রলোক ফিরে এসে বললেন, আপনারা বৈঠকখানায় এসে বসুন, মামা এক্ষুনি আসছেন। মাথার উপর বিরাট ঝাড়লণ্ঠনওয়ালা বৈঠকখানায় গিয়ে আমরা দুজনে সাদা খোলন দিয়ে ঢাকা একটা প্রকাণ্ড সোফার উপর বসলাম। ঘরের চারিদিকে পুরানো বড়লোকি ছাপ। একবার বাবার সঙ্গে বেলেঘাটায় মল্লিকদের বাড়িতে ঠিক এই রকম সব আসবাব, পেন্টিং, মূর্তি আর ফুলদানি ছড়াছড়ি দেখেছিলাম। তাছাড়া রয়েছে মেঝের উপর একটা রয়্যাল বেঙ্গল টাইগারের ছাল, আর দেওয়ালে 4টে হরিণ, 2টো চিতাবাঘ আর একটা মহিষের মাথা। প্রায় 10 মিনিট বসে থাকার পর একজন মাঝবয়সী কিন্তু বেশ জোয়ান গোছের ভদ্রলোক ঘরে ঢুকলেন। তার রং ফর্সা, নাকের তলায় সরু গোঁফ, আর গায়ে সিল্কের পাঞ্জাবি, পায়জামা আর ড্রেসিং গাউন। আমরা দুজন উঠে দাঁড়িয়ে নমস্কার করলাম। নমস্কার। ভদ্রলোক আমাকে দেখে যেন ভ্রুটা কপালে তুললেন। ফেলুদা বলল, এটি আমার খুড়তুতো ভাই।
ভদ্রলোক আমাদের পাশে সোফাতে বসে বললেন, আপনারা কি দুজনে একসঙ্গে ডিটেকটিভগিরি করেন? ফেলুদা হেসে বলল, আগে না, তবে ঘটনাচক্রে আমার সবকটা কেসের সঙ্গেই তপেশ জড়িত ছিল। ও কোনো অসুবিধা করেনি কখনো। বেশ, অবনীশ, তুমি যেতে পারো। ওদের জন্য একটু জলযোগের ব্যবস্থা দেখো। স্ট্যাম্প জমানো ভদ্রলোকটি দরজায় এসে দাঁড়িয়েছিলেন। তিনি তার মামার আদেশ শুনে চলে গেলেন। কৈলাস চৌধুরী ফেলুদার দিকে চেয়ে বললেন, কিছু মনে করবেন না, আমার চিঠিটা কি আপনি সঙ্গে এনেছেন? ফেলুদা একটু হেসে বলল, আমি যে প্রদোষ মিত্তির সেটার প্রমাণ চাইছেন তো? এই যে আপনার চিঠি। ফেলুদা পকেট থেকে কৈলাসবাবু চিঠিটা বার করে ভদ্রলোকের হাতে দিল। উনি সেটায় একবার চোখ বুলিয়ে থ্যাংক ইউ বলে ফেলুদাকে ফেরত দিয়ে দিলেন। এসব প্রিকশন নিতেই হয়, বুঝতে পারছেন? যাই হোক, শিকারি বলে আমার একটা নাম ডাক আছে, জানেন বোধহয়? আগে হ্যাঁ। ঘরের দেওয়ালে জানোয়ারের মাথাগুলির দিকে আঙুল দেখিয়ে ভদ্রলোক বললেন, এগুলো সব আমারই শিকার। 17 বছর বয়সে বন্দুক চালাতে শিখি। তার আগে অবশ্যই এয়ারগান নিয়ে পাখিটাকে মেরেছি। সম্মুখ সমরে জানোয়ার কোনোদিন আমার সঙ্গে পেরে উঠবে বলে মনে হয় না। কিন্তু যে শত্রু অদৃশ্য ও অজ্ঞাত, সে আমাকে বড় ভাবিয়ে তোলে। ভদ্রলোক একটু থামলেন। আমার বুকের ভেতরটায় আবার ঢিপ ঢিপ শুরু হয়েছে। জানি এক্ষুনি ভদ্রলোক রহস্যের কথাটা বললেন, কিন্তু এত কায়দা করে আস্তে আস্তে আসল কথাটা যাচ্ছেন যে তাতে যেন সাসপেন্স আরো বেড়ে যায়। কৈলাসবাবু আবার কথা শুরু করলেন, আপনার বয়স যে এত কম তা জানা ছিল না। কত হবে বলুন তো? 28। কাজেই যে কাজের ভার আপনাকে দিতে যাচ্ছি সেটা আপনার পক্ষে কতদূর সম্ভব তা জানি না। পুলিশকে আমি এ ব্যাপারে জড়াতে চাই না, কারণ এর আগে আরেকটা ব্যাপারে তাদের সাহায্য নিয়ে ঠকেছি। ওরা অনেক সময় কাজের চেয়ে অকাজটা করে বেশি। আর এটাও ঠিক যে আমি তরুণদের অশ্রদ্ধা করি না মোটেই। কাঁচা বয়সের সঙ্গে পাকা বুদ্ধির সমাবেশটা খুব জোরালো হয় বলেই আমার বিশ্বাস। এবারে কৈলাসবাবুর থামার সুযোগ নিয়ে ফেলুদা গলা খাঁকড়িয়ে বলল, ঘটনাটা কি সেটা যদি বলেন। কৈলাসবাবু একথার কোনো উত্তর না দিয়ে পকেট থেকে একটা ভাঁজ করা কাগজ বার করে ফেলুদাকে দিয়ে বললেন, দেখুন তো এটা পড়ে কি বোঝেন। ফেলুদা কাগজটা খুলে ধরতে আমি পাশ থেকে ঝুঁকে পড়ে সেটাই চোখ বুলিয়ে নিলাম। তাতে ইংরাজিতে যা লেখা রয়েছে তাতে মানে হয় এই, পাপের বোঝা বাড়িও না। যে জিনিসে তোমার অধিকার নেই সেই জিনিস আগামী সোমবার বিকেল 4টের মধ্যে ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটের 20 হাত ভিতর দিকে রাস্তার বাঁ ধারের লিলি ফুলের প্রথম সারির প্রথম গাছটার নিচে রেখে আসবে। আদেশ অমান্য করায় বা পুলিশ গোয়েন্দার সাহায্য নেওয়ার ফল ভালো হবে না। তোমার অনেক শিকারের মতোই তুমিও শিকারে পরিণত হবে, এ কথা জেনে রেখো। কি মনে হয়? গম্ভীর গলায় কৈলাসবাবু প্রশ্ন করলেন। ফেলুদা কিছুক্ষণ মনোযোগ দিয়ে চিঠিটা দেখে বলল, হাতের লেখা ভাড়ানো হয়েছে, কারণ একই অক্ষর 2-3 জায়গায় 2-3 রকম ভাবে লেখা হয়েছে। আর নতুন প্যাডের প্রথম কাগজে লেখা। সেটা কি করে বুঝলেন? প্যাডের কাগজে লেখা হলে তার পরের কাগজে সে লেখার কিছুটা ছাপ থেকেই যায়। এই কাগজ একেবারে মসৃণ। ভেরি গুড। আর কিছু? আর কিছুই এ থেকে বলা অসম্ভব। এ চিঠি ডাকে এসেছিল? হ্যাঁ, পোস্টমার্ক পার্ক স্ট্রিট। 3 দিন আগে চিঠি পেয়েছি। আজ শনিবার 20-এ। ফেলুদা চিঠিটা ফেরত দিয়ে বলল, এবার আপনাকে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই, কারণ আপনার শিকারের কাহিনী ছাড়া আপনার সম্বন্ধে কিছুই জানা নেই আমার। বেশ তো, করুন না। মিষ্টি মুখে পুড়ে খেতে খেতে করুন। চাকর উপর প্লেটে রসগোল্লা আর অমৃতি রেখে গেছে। ফেলুদাকে খাবার কথা বলতে হয় না। সে টপ করে একটা আস্ত রসগোল্লা মুখে পুড়ে দিয়ে বলল, চিঠিতে যে জিনিসটার কথা লেখা হয়েছে সেটা কি জানতে পারি? কৈলাসবাবু বললেন, ব্যাপারটা কি জানেন? যাতে আমার অধিকার নেই
এমন কোনো জিনিস কাছে আছে বলে আমার জানা নেই। এ বাড়িতে যা কিছু আছে তা সবই আমার নিজের কেনা, না হয় পৈতৃক সম্পত্তি। আর তার মধ্যে এমন কোনো জিনিস নেই যেটা আদায় করার জন্য কেউ আমাকে এমন চিঠি দিতে পারে। তবে একটি মাত্র জিনিস আছে যেটা বলতে পারেন মূল্যবান ও লোভনীয়। সেটা কি? একটা পাথর। পাথর? প্রেসার স্টোন? আপনার কেনা? না, কেনা নয়, পৈতৃক সম্পত্তি। তাও না, পাথরটা পাই আমি মধ্যপ্রদেশের চাঁদার কাছে একটা জঙ্গলে। একটা বাঘকে ধাওয়া করে আমরা 3-4 জন একটা জঙ্গলে ঢুকেছিলাম। শেষ পর্যন্ত সেটাকে মারা হয়। কাছেই একটা বহু পুরানো ভাঙা পরিত্যক্ত মন্দিরে একটা দেবমূর্তির কপালে পাথরটা লাগানো ছিল। ওটার অস্তিত্ব বোধহয় আমাদের আগে কেউই জানতো না। ওটা কি আপনার চোখেই প্রথমে পড়ে? মন্দিরটা সকলেই দেখেছিল, তাই পাথরটা প্রথম আমিই দেখি। সঙ্গে আর কে ছিল সেবার? রাইট বলে এক মার্কিন ছোকরা, কিশোরী লাল্লা বলে এক পাঞ্জাবি, আর আমার ভাই কেদার। আপনার ভাইও স্বীকার করেন? করতো, এখন করে কিনা জানি না। বছর 4 হলো ও বিদেশে। বিদেশ মানে? সুইজারল্যান্ড, ঘড়ির ব্যবসার ধান্দায়। যখন পাথরটা পেলেন তখন ওটা নিয়ে আপনাদের মধ্যে কাড়াকাড়ি হয়নি? না, তার কারণ ওটার যে এত দাম সেটা কলকাতায় এসে জহুরি দেখাবার পর জানতে পারি। তারপর সেই খবরটা আর কে জেনেছে? খুব বেশি লোককে বলিনি, এমনিতে আত্মীয় স্বজন বিশেষ কেউ নেই। 2-1 জন উকিল বন্ধুকে বলেছি। কেদার জানতো, আর বোধহয় আমার ভাগ্নে অবনীশ জানে। পাথরটা বাড়িতেই আছে? হ্যাঁ, আমার ঘরেই থাকে। এত দামি জিনিস ব্যাগে রাখেন না যে? একবার রেখেছিলাম। যেদিন রেখেছিলাম তার পরের দিনই একটা মোটর অ্যাক্সিডেন্ট হয়। প্রায় মরতে মরতে বেঁচে যাই। তারপর থেকে ধারণা হয় ওটা কাছে না রাখলে ব্যাড লাক আসবে, তাই ব্যাংক থেকে আনিয়ে নি। ফেলুদার খাওয়া শেষ হয়ে গেছে। ওর ভ্রুকুটি দেখে বুঝলাম ও ভাবতে আরম্ভ করে দিয়েছে। জল খেয়ে রুমাল দিয়ে মুখ মুছে বলল, আপনার বাড়িতে কে কে আছেন? আমি, আমার ভাগ্নে অবনীশ আর 3টে পুরানো চাকর। আর আমার বাবাও আছেন, তবে তিনি একেবারে অথর্ব, জরাগ্রস্ত। একটি চাকর তার পিছনেই লেগে আছে সারাক্ষণ। অবনীশ বাবু কি করেন? বিশেষ কিছুই না, ওর নেশা ডাক টিকিট সংগ্রহ করা। বলেছে একটা টিকিটের দোকান করবে। ফেলুদা একটু ভেবে মনে মনে কি জানি হিসেব করে বলল, আপনি কি চাইছেন আমি এই পত্রলেখকের অনুসন্ধান করি? কৈলাসবাবু যেন একটু জোর করেই হেসে বললেন, বুঝতেই তো পারছেন এই বয়সে এ ধরনের অশান্তি কি ভালো লাগে। আর শুধু যে চিঠি লিখেছে তা নয়, কাল রাত্রে একটা টেলিফোনও করেছিল। ইংরেজিতে ওই একই কথা বলল। গলা শুনে চিনতে পারলাম না। কি বললো জানেন? বলল, নির্দিষ্ট জায়গায় এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জিনিসটা রেখে না এলে একেবারে আমার বাড়িতে এসে আমাকে ঘায়েল করে দিয়ে যাবে। অথচ এ পাথর হাতছাড়া করতে আমি মোটেই রাজি নেই। তাছাড়া লোকটার যখন কোনো ন্যায্য দাবি নেই অথচ হুমকি দিচ্ছে, তখন বুঝতে হবে সে বদমাইশ, সুতরাং তার শাস্তি হওয়া দরকার। সেটা কি করে সম্ভব সেটাই আপনি একটু ভেবে দেখুন। উপায় তো একটাই, 22 তারিখে সন্ধ্যাবেলা ভিক্টোরিয়া মেমোরিয়ালের আশেপাশে ঘাপটি মেরে থাকা। তাকে তো আসতেই হবে। সে নিজে নাও আসতে পারে, তাতে ক্ষতি নেই। যেই এসে লিপি গাছের পাশে ঘুরঘুর করুক না কেন, সে যদি আসল লোক নাও হয়, তাকে ধরতে পারলে আসল লোকের সন্ধান পাওয়া অসম্ভব হবে না। কিন্তু আপনি বুঝতে পারছেন না, লোকটা ডেঞ্জারাস হতে পারে। সে যখন দেখবে লিলি গাছের তলায় পাথরটা নেই, তখন যে কি করতে পারে তা বলা যায় না। তার চেয়ে 22 তারিখের আগে, অর্থাৎ আজ আর কালের মধ্যে এই লোকটি কে তা যদি জানা সম্ভব হতো তাহলে খুব ভালো হতো। এই চিঠি আর এই একটা টেলিফোন কল, এই দুটো থেকে কিছু বার করা যায় না? ফেলুদা সোফা ছেড়ে উঠে পায়চারি শুরু করে দিয়েছে। ও বলল, দেখুন কৈলাসবাবু, চিঠিতে সে লিখেছে যে গোয়েন্দার সাহায্য নিলে ফল ভালো হবে না। সুতরাং আমি কিছু করি বা না করি, আপনি যে আমাকে ডেকেছেন এতেই আপনার বিপদের একটা আশঙ্কা আছে। সুতরাং আপনি বরঞ্চ ভেবে দেখুন যে আমাদের সাহায্য চান কিনা। কৈলাসবাবু ঠান্ডার মধ্যেও
রুমাল দিয়ে তার কপাল মুছে বললেন, আপনি এবং আপনার সঙ্গে আপনার ভাইটি, এই দুজনকে দেখলে কেউ মনে করবে না যে আপনাদের সঙ্গে গোয়েন্দার কোনো সম্পর্ক আছে। এটা একটা অ্যাডভান্টেজ। আপনার নাম লোকে জেনে থাকলেও আপনার চেহারা জানে কি? মনে তো হয় না। সুতরাং সেদিকে আমার বিশেষ ভয় নেই। আপনি রাজি হলে কাজটা নিন। উপযুক্ত পারিশ্রমিক আমি দেব। থ্যাংক ইউ। তবে যাবার আগে একবার পাথরটা দেখে যেতে চাই। নিশ্চয়ই। কৈলাসবাবুর পাথর ওর শোবার ঘরে আলমারি ভিতর থাকে। আমরা ভদ্রলোকের পিছন পিছন একটা সান বাঁধানো সিঁড়ি দিয়ে উঠে দোতলায় পৌঁছলাম। সিঁড়িটা গিয়ে পড়েছে একটা লম্বা অন্ধকার বারান্দায়। তার দুদিকে সারি দিয়ে প্রায় 10-12টা ঘর। তার অনেকগুলো আবার তালাবন্ধ। চারিদিকে একটা থমথমে ভাব। আর লোকজন নেই বলেই বোধহয় সামান্য একটু আওয়াজ হলেই তার প্রতিধ্বনি হয়। বারান্দার শেষ মাথায় ডান দিকের ঘর হলো কৈলাসবাবুর শোবার ঘর। আমরা যখন বারান্দার মাঝামাঝি এসেছি তখন দেখি পাশের একটা ঘরের দরজা অর্ধেক খোলা, আর তার ভিতর দিয়ে একজন ভীষণ বুড়ো লোক গলা বাড়িয়ে ঘোলাটে চোখে আমাদের দিকে দেখছে। আমার তো দেখেই কিরকম ভয় ভয় করতে লাগলো। কৈলাসবাবু বললেন, উনি আমার বাবা, মাথার ঠিক নেই, সবসময় এখান দিয়ে ওখান দিয়ে উকি মারেন। কাছাকাছি যখন এসেছি তখন বুড়ো চাহনি দেখে সত্যি আমার রক্ত জল হয়ে গেল। আর সেই ভয়াবহ চাহনি দিয়ে উনি তাকিয়ে রয়েছেন কৈলাসবাবুর দিকে। বাবার ঘর পেরিয়ে কিছু দূর গেলে পর কৈলাসবাবু বললেন, বাবার সকলের উপরেই আক্রোশ। ওর ধারণা সকলেই ওকে নেগলেক্ট করে। আসলে কিন্তু ওর দেখাশোনার কোনো ত্রুটি হয় না। কৈলাসবাবু ঘরে দেখলাম প্রকাণ্ড উঁচু খাট, আর তার মাথার দিকে ঘরের কোনায় আলমারি। সেটা খুলে তার দেরাজ থেকে একটা নীল ভেলভেটের বাক্স বার করে বললেন, সীতারাম দাসের দোকান থেকে এই বাক্সটা কিনে নিয়েছিলাম এই পাথরটা রাখার জন্য। বাক্সটা খুলে নীল আর সবুজ রং মেশানো লিচুর সাইজের একটা ঝলমলে পাথর বার করে কৈলাসবাবু ফেলুদার হাতে দিয়ে বললেন, একে বলে ব্লু বেরিল। ব্রাজিল দেশে পাওয়া যায়। ভারতবর্ষে যে খুব বেশি আছে তা নয়, অন্তত এত বড় সাইজের বেশি নেই সে আমি নিঃসন্দেহ। ফেলুদা পাথরটা হাতে নিয়ে এদিক ওদিক নাড়িয়ে দেখে নিয়ে ফেরত দিয়ে দিল। এবার কৈলাসবাবু তার পকেট থেকে একটা মানি ব্যাগ বার করলেন। তারপর তার থেকে 5টা 10 টাকার নোট বার করে ফেলুদার দিকে এগিয়ে দিয়ে বললেন, এইটে আগাম। কাজটা ভালোই ভালোই উতরে গেলে বাকিটা দেও, কেমন? থ্যাংক ইউ বলে ফেলুদা নোটগুলো পকেটে পুরে নিল। চোখের সামনে ওকে রোজগার করতে এই প্রথম দেখলাম। সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে ফেলুদা বলল, আপনার ওই চিঠিখানা আমাকে দিতে হবে। অবনীশ বাবুর সঙ্গে একটু কথা বলব। নিচে যখন পৌঁছালাম ঠিক সেই সময় বৈঠকখানা থেকে টেলিফোন বাজতে আরম্ভ করেছে। কৈলাসবাবু তাড়াতাড়ি এগিয়ে গিয়ে ফোনটা ধরলেন। হ্যালো। তারপর আর কোনো কথা নেই। আমরা বৈঠকখানা ঢুকতেই কৈলাসবাবু ফ্যাকাশে মুখ করে ধপ করে টেলিফোনটা রেখে দিয়ে বললেন, আমার সেই লোক, সেই হুমকি। কি বলল? এবার আর কোনো সন্দেহ রাখেনি। তার মানে? বলল কোন জিনিসটা চাইছি বুঝতে পারছো বোধহয়। চাঁদার জঙ্গলের মন্দিরে যেটা ছিল সেইটা। আর কি বলল? আর কিছু না। গলা চিনলেন? না, তবে এইটুকু বলতে পারি যে গলাটা শুনতে ভালো লাগে না। আপনি বরং আর একবার ভেবে দেখুন। ফেলুদা একটু হেসে বলল, আমার ভাবা হয়ে গিয়েছে। কৈলাসবাবুর কাছ থেকে অবনীশবাবুর ঘরে গিয়ে দেখি তিনি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে টেবিলের উপর রাখা কি একটা জিনিস খুব মন দিয়ে পরীক্ষা করছেন। আমরা ঢুকতেই টেবিলের উপর হাত চাপা দিয়ে উঠে দাঁড়ালেন। আসুন আসুন। ফেলুদা বলল, আপনার ডাক টিকিটের খুব শখ দেখছি। অবিনাশবাবুর চোখ দুটো জল জল করে উঠল। আগে হ্যাঁ, এই আমার একমাত্র নেশা। বলতে গেলে আমার ধ্যান জ্ঞান চিন্তা। আপনি কি কোনো দেশ নিয়ে স্পেশালাইজ করেন, না সারা পৃথিবীর টিকিট জমান? আগে সারা পৃথিবীরই জমাতুম, কিন্তু কিছুদিন হলো ইন্ডিয়াকে স্পেশালাইজ করেছি। আমাদের এই বাড়ির দপ্তরে যে কি আশ্চর্য সব পুরানো টিকিট রয়েছে তা বলতে পারি না। অবশ্যই বেশিরভাগই ইন্ডিয়ান। গত 2 মাস ধরে হাজার হাজার পুরানো চিঠির গাদা ঘেঁটে টিকিট সংগ্রহ করেছি।
ভালো কিছু পেয়েছেন? ভালো? ভদ্রলোক চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। আপনাকে বললে বুঝবেন? আপনার এ ব্যাপারে ইন্টারেস্ট আছে? ফেলুদা একটু হেসে বলল, একটা বয়সে তো সকলেই ওদিকটায় ঝোঁকে, তাই নয় কি? কেভ অফ গুড হোপের 1 পেনি, মরিশাসের 2 পেনি, আর ব্রিটিশ গায়ানার 1856 সনের সেই বিখ্যাত স্ট্যাম্পগুলো পাওয়ার স্বপ্ন আমিও দেখেছি। বছর 10 আগে লাখখানেক টাকা দাম ছিল ওগুলোর, এখন আরো বেড়েছে। অবনীশবাবু উত্তেজনায় প্রায় লাফিয়ে উঠলেন। তাহলে মশাই আপনি বুঝবেন, আপনাকে দেখাই, এই দেখুন। ভদ্রলোক তার চাপা হাতের তলা থেকে একটা ছোট্ট রঙিন কাগজ ফেলুদাকে দিলেন। দেখি খাম থেকে খোলা রং প্রায় মিলিয়ে যাওয়া একটা টিকিট। কি দেখলেন? অবনীশবাবু প্রশ্ন করলেন। ফেলুদা বলল, 100 বছরের পুরানো ভারতবর্ষের টিকিট, ভিক্টোরিয়ার ছবি। এ টিকিট আগে দেখেছি। দেখছেন তো, এবার এই গ্লাসের মধ্যে দিয়ে দেখুন। ফেলুদা ম্যাগনিফাইং গ্লাস চোখে লাগালো। এবার কি দেখছেন? ভদ্রলোকের গলায় চাপা উত্তেজনা। এতে তো ছাপার ভুল রয়েছে। এক্স্যাক্টলি, পোস্টেজ কথাটার জি এর জায়গায় সি ছাপা হয়েছে। অবনীশবাবু টিকিট ফেরত নিয়ে বললেন, তার ফলে এটার দাম কত হচ্ছে জানেন? কত? 20,000 টাকা। বলেন কি? আমি বিলেত থেকে চিঠি লিখে খোঁজ নিয়েছি। এই ফুলটার উল্লেখ স্ট্যাম্প ক্যাটালগে নেই। আমি প্রথম এটার অস্তিত্ব আবিষ্কার করলাম। ফেলুদা বলল, কনগ্রাচুলেশনস, কিন্তু আপনার সঙ্গে টিকিট ছাড়াও অন্য ব্যাপারে একটু আলোচনা ছিল। বলুন। আপনার মামা কৈলাসবাবু, তার যে একটা দামি পাথর আছে সেটা আপনি জানেন? অবনীশবাবুকে যেন কয়েক সেকেন্ড ভাবতে হলো, তারপর বললেন, ও হ্যাঁ হ্যাঁ, শুনেছিলাম বটে। দামি কিনা জানি না, তবে লাকি পাথর সেটা একবার বলেছিলেন বটে। কিছু মনে করবেন না, আমার মাথায় এখন ডাক টিকিট ছাড়া আর কিছু নেই। আপনি এ বাড়িতে কতদিন আছেন? বাবা মারা যাওয়ার পর থেকেই, প্রায় 5 বছর। মামার সঙ্গে আপনার গোলমাল নেই তো? কোন মামা? এক মামা তো বিদেশে। আমি কৈলাসবাবুর কথা বলছি। ও, ইনি অত্যন্ত ভালো লোক। তবে তবে কি? অবনীশবাবু ভুরু কোঁচকালেন। কদিন থেকে কোনো একটা কারণে ওকে যেন একটু অন্যমনস্ক দেখছি। কবে থেকে? এই 2-3 দিন হলো। কাল ওকে আমার এই স্ট্যাম্পের কথা বললাম, যেন শুনেও শুনল না, অথচ এমনিতে রীতিমতো ইন্টারেস্ট নেন। আর তাছাড়া ওর কতগুলি অভ্যাস কিরকম যেন বদলে যাচ্ছে। উদাহরণ দিতে পারেন? এই যেমন এমনিতে রোজ সকালে উঠে বাগানে পায়চারি করেন, গত 2 দিন করেননি। ঘুম থেকে উঠেছেন দেরিতে, বোধহয় রাত জেগেছেন বেশি। সেটার কোনো ইঙ্গিত পেয়েছেন? হ্যাঁ, আমি তো একতলায় শুই। আমার ঠিক উপরের ঘরটাই মামার। পায়চারি করার শব্দ পেয়েছি মাঝরাত্রে, গলার স্বরও পেয়েছি বেশ জুড়ে। মনে হয় ঝগড়া করেছেন। কার সঙ্গে? বোধহয় দাদু। দাদু ছাড়া আর কে হবেন? সিঁড়ি দিয়ে ওঠানামা করারও শব্দ পেয়েছি। একদিন তো সন্দেহ করে সিঁড়ির নিচটায় গিয়ে দাঁড়িয়েছিলাম, দেখলাম মামা ছাদ থেকে দোতলায় নামলেন, হাতে বন্দুক। তখন কটা? রাত 2টো হবে। ছাদে কি আছে? কিছুই নেই, কেবল একটা ঘর আছে, চিলেকোঠা যাকে বলে। পুরানো চিঠিপত্র কিছু ছিল ওটায়, সেসব আমি মাঝখানেক হলেও বের করে এনেছি। ফেলুদা উঠে পড়ল। বুঝলাম আর তার কিছু জিজ্ঞাসা করার নেই। অবনীশবাবু বললেন, এসব কেন জিজ্ঞেস করলেন বলুন তো? ফেলুদা একটু হেসে বলল, আপনার মামা কোনো কারণে একটু উদ্বিগ্ন আছেন, তবে সে নিয়ে আপনি ভাববেন না, আপনি স্ট্যাম্প নিয়েই থাকুন। এদিকে ঝামেলা মিটলে একদিন এসে আপনার কালেকশন দেখব। কৈলাসবাবুর সঙ্গে একবার শেষ দেখা করে ফেলুদা বলল, আপনাকে 16 আনা ভরসা দিতে পারছি না, তবে এটুকু বলছি যে আপনার ভাবনাটা আমায় ভাবতে দিন। রাত্রে ঘুমোতে চেষ্টা করুন, দরকার হলে ওষুধ খেয়ে। আর ছাদে যাবেন না দয়া করে। এ পাড়ার বাড়িগুলো যেরকম ঘেঁষাঘেঁষি, আপনার শত্রু পাশে কোনো বাড়িতে এসে আস্তানা গেড়ে থাকলে বিপদ হতে পারে। কৈলাসবাবু বললেন, ছাদে গিয়েছিলাম বটে, তবে আমার সঙ্গে বন্দুক ছিল। একটা আওয়াজ পেয়ে গিয়েছিলাম, যদিও গিয়ে কিছুই দেখতে পাইনি। বন্দুকটা সবসময় কাছে রাখেন তো? তা রাখি, তবে মানুষের
মনের উদ্বেগ অনেক সময় তার হাতের আঙুলে সঞ্চালিত হয়, সেটা জানেন তো? বেশি দিন এইভাবে চললে আমার টিপের কি হবে জানি না। পরের দিন ছিল রবিবার। সারা দিনের মধ্যে বেশিরভাগটা সময় ফেলুদা ওর ঘরে পায়চারি করেছে। বিকেল 4টে নাগাদ ওকে পায়জামা ছেড়ে প্যান্ট পরতে দেখে জিজ্ঞেস করলুম, তুমি কি বেরোচ্ছ? ফেলুদা বলল, ভিক্টোরিয়া মেমোরিয়ালের লিলি গাছগুলো একবার দেখে আসবো ভাবছি। যাবি তো? চ। ট্রামে করে গিয়ে লোয়ার সার্কুলার রোডের মোড়ে নেমে হাঁটতে হাঁটতে 5টা নাগাদ ভিক্টোরিয়া মেমোরিয়ালের দক্ষিণ গেটটায় পৌঁছলাম। এদিকটায় লোকজন একটু কম আসে, বিশেষ করে সন্ধ্যের দিকটায়। যা লোক আসে সবাই সামনের দিকে, মানে উত্তরে, গড়ের মাঠের দিকে। গেট দিয়ে ঢুকে 20 হাত আন্দাজ করে এগিয়ে গিয়ে দেখি বাঁদিকে সত্যি লিলি গাছের কেয়ারি, আর তার প্রথম গাছটার নিচেই পাথরটা রাখার কথা। লিলি গাছের মতো সুন্দর জিনিস দেখেও গাটা কেমন জানি ছমছম করে উঠল। ফেলুদা বলল, কাকার একটা বাইনোকুলার ছিল না, যেটা সেবার দার্জিলিংয়ে নিয়ে গেছিলেন? আছে। মিনিট 15 ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঘুরে আমরা একটা ট্যাক্সি নিয়ে সোজা চলে গেলাম লাইট হাউসের সামনে। ফেলুদার কি সিনেমা দেখার শখ হলো নাকি? কিন্তু শেষ পর্যন্ত সিনেমায় না ঢুকে ও গেল উল্টো দিকেই একটা বইয়ের দোকানে। এ বই সে বই ঘেটে ফেলুদা দেখি বিরাট মোটা স্ট্যাম্প ক্যাটালগ নিয়ে তার পাতা উল্টাতে আরম্ভ করলো। আমি পাশ থেকে ফিসফিস করে বললাম, তুমি কি অবনীশবাবুকে সন্দেহ করছো নাকি? ফেলুদা বলল, এত যার স্ট্যাম্পের শখ তার কিছু একটা কাঁচা টাকা হাতে পেলে সুবিধে হয় বই কি। আমি বললাম, কিন্তু আমরা যখন দোতলা থেকে একতলা এলাম তখন যে টেলিফোনটা এলো সেটা তো আর অবনীশবাবু করেননি। না, সেটা করেছিল মসলন্তপুরের আদিত্য নারায়ণ সিংহ। বুঝলাম ফেলুদা এখন ঠাট্টার মেজাজে রয়েছে। ওর সঙ্গে আপাতত আর এ বিষয় নিয়ে কথা বলা চলবে না। বাড়ি যখন ফিরলাম তখন 8টা বেজে গেছে। ফেলুদা কোটটা খুলে বিছানায় ছুঁড়ে দিয়ে বলল, আমি যতক্ষণ হাত মুখ ধুচ্ছি তুই ডিরেক্টরি থেকে কৈলাসবাবু টেলিফোন নাম্বারটা বার করতো। ডিরেক্টরি হাতে নিয়ে টেলিফোনের সামনে বসা মাত্র ক্রিং করে ফোনটা বেজে উঠে আমার বেশ চমকে দিল। আমাকেই ধরতে হবে। তুলে নিলাম রিসিভারটা। হ্যালো, কে কথা বলছেন? কি অদ্ভুত গলা, এ গলা তো চিনি না। বললাম, কাকে চাই? কর্কশ গম্ভীর গলায় উত্তর এলো, ছেলে মানুষ বয়সে গোয়েন্দার সঙ্গে ঘোরাফেরা করা হয় কেন? প্রাণের ভয় নেই? আমি ফেলুদার নাম ধরে ডাকতে গেলাম, কিন্তু গলা দিয়ে আওয়াজ বেরোল না। কাঁপতে কাঁপতে টেলিফোনটা রেখে দেওয়ার আগেই শুনতে পেলাম লোকটা বলল, সাবধান করে দিচ্ছি, তোমাকেও তোমার দাদাকেও ফল ভালো হবে না। আমি কাঠ হয়ে চেয়ারে বসে রইলাম। বাথরুম থেকে বেরিয়ে এসে ফেলুদা বলল, ও কি ওরকম থুম মেরে বসে আছিস কেন? কার ফোন এসেছিল? কোনো মতে ঘটনাটা ফেলুদাকে বললাম। দেখলাম ও গম্ভীর হয়ে গেল। তারপর পিঠে একটা চাপড় মেরে বলল, ঘাবড়াস না, লোক থাকবে, পুলিশের লোক, বিপদের কোনো ভয় নেই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে একবার যেতেই হবে কালকে। রাত্রে ভালো ঘুম হলো না। শুধু যে টেলিফোনটার জন্য তা নয়, কৈলাসবাবুর বাড়ির ভিতরের অনেক কিছুই বারবার চোখের সামনে ভেসে উঠছিল। সেই লোহার রেলিং দেওয়া ছাদ পর্যন্ত উঠে যাওয়া সিঁড়ি, দোতলার মার্বেল বাঁধানো অন্ধকার লম্বা বারান্দা, আর তার দরজার ফাঁক দিয়ে বার করা কৈলাসবাবুর বাবার মুখ। কৈলাসবাবুর দিকে ওরকমভাবে চেয়েছিলেন কেন তিনি? আর কৈলাসবাবু বন্দুক হাতে ছাতে গিয়েছিলেন কেন? কিসের শব্দ পেয়েছিলেন উনি? ঘুমোতে যাওয়ার আগে ফেলুদা একটা কথা বলেছিল, জানিস তোপসে, যারা চিঠি লিখে আর টেলিফোন করে হুমকি দেয় তারা বেশিরভাগ সময় আসলে কাওয়ার্ড হয়। এই কথাটার জন্যই বোধহয় শেষ পর্যন্ত ঘুমটা এসে গেল। পরদিন সকালে ফেলুদা কৈলাসবাবুকে ফোন করে বলল তিনি যেন নিশ্চিন্তে বাড়িতে বসে থাকেন, যা করবার ফেলুদাই করবে। আমি জিজ্ঞেস করলাম, কখন যাবে ভিক্টোরিয়া মেমোরিয়ালে? কাল যে সময় গিয়েছিলাম সেই সময়। ভালো কথা, তোর স্কুলের ড্রয়িংয়ের খাতা পেন্সিল টেন্সিল আছে তো? আমি একটু ঘাবড়ে গেলাম। কেন, তা দিয়ে কি হবে? আছে কিনা বল। তা তো থাকতে হবেই, সঙ্গে নিয়ে নিবি।
লিলি গাছের উল্টো দিকে কিছু দূর দাঁড়িয়ে তুই ছবি আঁকবি, গাছপালা, মেমোরিয়াল, বিল্ডিং, যা হয় একটা কিছু। আমি হব তোর মাস্টার। ফেলুদার আঁকার হাত রীতিমতো ভালো, বিশেষ করে মাত্র একবার। যে মানুষকে দেখেছে পেন্সিল দিয়ে খসখস করে, মোটামুটি তার পক্ষে বেমানান হবে না। শীতকালের দিন ছোট হয়, তাই আমরা 4টের কিছু আগেই ভিক্টোরিয়া মেমোরিয়ালে পৌঁছে গেলাম। সোমবার ভিড়টা আরও কম। 3টে প্যারাম্বুলেটারে সাহেবের বাচ্চাদের নিয়ে নেপালি আয়ারা ঘোরাফেরা করছে। একটা পরিবারকে দেখে মারোয়ারি বলে মনে হলো, আর তাছাড়া 2-1জন বুড়ো ভদ্রলোক। এদিকটায় বিশেষ কেউ নেই। কম্পাউন্ডের মধ্যেই, কিন্তু গেট থেকে বেশ কিছুটা দূরে চৌরঙ্গের দিকটায় একটা বড় গাছের তলায় 2জন প্যান্ট পরা লোককে দেখলাম, যাদের দিকে দেখিয়ে ফেলুদা আস্তে করে আমায় কনুই দিয়ে একটা খোঁচা দিল। বুঝলাম ওরাই হচ্ছে পুলিশের লোক। ওদের কাছে নিশ্চয়ই লুকানো রিভলভার আছে। ফেলুদার সঙ্গে পুলিশের কিছু লোকের বেশ খাতির আছে, এটা জানতাম। লিলি ফুলের শাড়ির উল্টো দিকে কিছুটা দূরে খাতা পেন্সিল বার করে ছবি আঁকতে আরম্ভ করে দিলাম। এই অবস্থায় কি আঁকায় মন বসে? চোখ আর মন দুটোই অন্যদিকে চলে যায়। আর ফেলুদা মাঝে মাঝে এসে ধমক দেয়, আর পেন্সিল দিয়ে খসখস করে হিজিবিজি এঁকে দেয়, যেন কতই না কারেক্ট করছে। আমার কাছ থেকে দূরে সরে গেলেই ফেলুদা বাইনোকুলার চোখে লাগিয়ে এদিক ওদিক দেখে। সূর্য প্রায় ডুবুডুবু। কাছেই গির্জার ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজল। লোকজন কমে আসছে, কারণ একটু পরেই বেশ ঠান্ডা পড়বে। মারোয়ারিরা একটা বিরাট গাড়িতে উঠে চলে গেল। আয়াগুলো প্যারাম্বুলেটার ঠেলতে ঠেলতে রওনা দিল। লোয়ার সার্কুলার রোড দিয়ে অফিস ফেরত গরিব গাড়ির ভিড় আরম্ভ হয়েছে। ঘন ঘন হর্নের শব্দ কানে আসছে। ফেলুদা আবার পাশে এসে ঘাসের উপর বসতে গিয়েও বসল না। দেখলাম তার চোখ ভিক্টোরিয়া মেমোরিয়ালের গেটের দিকে। আমি সেই দিকে চেয়ে গেটের বেশ কিছুটা বাইরে রাস্তার ধারে একজন ব্রাউন চাদর জড়ানো লোক ছাড়া আর কাউকে দেখলাম না। ফেলুদা চোখে বাইনোকুলার লাগিয়ে কিছুক্ষণ ওই দিকে দেখে বাইনোকুলারটা আমার হাতে দিয়ে বলল, দেখ ওই চাদর গায়ে দেওয়া লোকটাকে। বাইনোকুলার চোখে লাগাতেই লোকটা যেন 10 হাতের মধ্যে চলে এলো। আর আমিও চমকে উঠে বললাম, হে কি, এই যে কৈলাসবাবু নিজে এসে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, চল, নিশ্চয়ই আমাদের খুঁজতে এসেছেন। কিন্তু আমরা রওনা হওয়ার সঙ্গে সঙ্গেই দেখলাম ভদ্রলোক হাঁটতে আরম্ভ করলেন। গেটের বাইরে এসে কৈলাসবাবুকে আর দেখা গেল না। ফেলুদা বলল, চল শ্যামপুকুর। ভদ্রলোক বোধহয় আমাদের দেখতে পাননি, আর না দেখে নিশ্চয়ই চিন্তিত হয়ে পড়েছেন। ট্যাক্সি পেলে ট্যাক্সি নিতাম, কিন্তু অফিস টাইমে সেটা সম্ভব নয়। তাই ট্রাম ধরার মতলবে চৌরঙ্গের দিকে রওনা দিলাম। রাস্তা দিয়ে পরপর লাইন করে গাড়ি চলেছে। হঠাৎ ক্যালকাটা ক্লাবের সামনে এসে এমন একটা কাণ্ড হয়ে গেল, যেটা ভাবলে এখনো আমার ঘাম ছুটে যায়। কথা নেই বার্তা নেই, ফেলুদা হঠাৎ একটা হ্যাঁচকা টান মেরে প্রায় আমাকে ছুঁড়ে রাস্তার একেবারে কিনারে ফেলে দিল, আর সেই সঙ্গে নিজেও একটা লাফ দিল। পর মুহূর্তে দারুণ স্পিডে আর দারুণ শব্দ করে একটা গাড়ি আমাদের গা ঘেঁষে চলে গেল। হোয়াট দ্য ডেভিল, ফেলুদা বলে উঠল। গাড়ির নম্বরটা, কিন্তু সেটার আর কোনো উপায় নেই। সন্ধ্যার অন্ধকারে অন্য গাড়ির ভিড়ের মধ্যে সে গাড়ি মিলিয়ে গেছে। আমার হাতের খাতা পেন্সিল কোথায় ছিটকে পড়েছে তার ঠিক নেই, তাই সেটা খুঁজে আর সময় নষ্ট করলাম না। এটা বেশ বুঝতে পারছিলাম যে ফেলুদা ঠিক সময় বুঝতে না পারলে আমরা দুজনেই নির্ঘাত গাড়ির চাকার তলায় চলে যেতাম। ট্রামে ফেলুদা সারা রাস্তা গম্ভীর মুখ করে রইল। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে সোজা বৈঠকখানায় সোফায় বসা কৈলাসবাবুকে ফেলুদা প্রথম বলল, আপনি দেখতে পেলেন না আমাদের? ভদ্রলোক কেমন যেন থতমত খেয়ে গেলেন। বললেন, কোথায় দেখতে পেলাম না? কি বলছেন আপনি? কেন, আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে যাননি? আমি? সে কি কথা, আমি তো এতক্ষণ শোবার ঘরে বিছানায় শুয়ে ভাবনায় ছটফট করছিলুম। এই সবেমাত্র নিচে এসেছি। তাহলে কি আপনার কোনো যমজ ভাই আছে নাকি? কৈলাসবাবু কিরকম যেন একটু অবাক হয়ে গেলেন। তারপর বললেন, সে কি, আপনাকে সেদিন বলিনি? কি বলেননি? কেদারের কথা। কেদার যে আমার যমজ ভাই। ফেলুদা সোফার উপর বসে পড়ল।
কৈলাসবাবুর মুখটা যেন কেমন শুকিয়ে গেল। কাঁপা কাঁপা গলায় বললেন, আপনি কেদারকে দেখেছেন? উনি ছাড়া আর কেউ হতে পারেন না। সর্বনাশ। কেন বলেন তো? কেদারবাবুর ওই পাথরটার উপর কোনো অধিকার ছিল? কৈলাসবাবু হঠাৎ কেমন যেন নেতিয়ে গেলেন। সোফার হাতলে মাথাটা এলিয়ে দিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, তা ছিল। কেদারই প্রথম পাথরটা দেখে। আমি মন্দিরটা দেখি, কিন্তু দেবমূর্তির কপালে পাথর কেদারই দেখে। তারপর আর কি, একরকম আবদার করেই পাথরটা আমি নিই। অবশ্যই মনে জানতুম ওটা আমার কাছে থাকলে থাকবে, কেদার নিলে ওটা বেচে দেবে, দিয়ে টাকাটা নষ্ট করবে। আর ওটার যে এত দাম সেটা আমি জেনেও কেদারকে জানাইনি। সত্যি বলতে কি, কেদার যখন বিদেশে চলে গেল তখন আমার মনে নিশ্চিন্ত ভাব এলো, কিন্তু ওখানে হয়তো ও বিশেষ সুবিধা করতে পারিনি, তাই ফিরে এসেছে। হয়তো পাথরটাকে নিয়ে বিক্রি করে সেই টাকায় নতুন কিছু ব্যবসা বাঁধবে। একটুক্ষণ চুপ করে থেকে ফেলুদা বলল, এখন উনি কি করতে পারেন সেটা বলতে পারেন? কৈলাসবাবু বললেন, জানি না, তবে আমার মুখোমুখি তো একবার তাকে আসতেই হবে। বাড়ি থেকে যখন বেরোই না আর লিলি গাছের নিচে পাথর যখন রাখিনি তখন সে আসবেই। আপনি কি চান আমি এখানে থেকে একটা কোনো ব্যবস্থা করি? না, তার কোনো প্রয়োজন হবে না। সে আমাকে বলার সুযোগ না দিয়ে কিছু করবে বলে মনে হয় না। আর কথাই যদি বলতে আসে তাহলে ভাবছি পাথরটা দিয়েই দেব। আপনার কর্তব্য এখানেই শেষ। আপনি যে লাইফ রিস্ক করে আজ ভিক্টোরিয়া মেমোরিয়ালে গিয়েছিলেন তার জন্য সত্যি কৃতজ্ঞ। আপনি বিলটা পাঠিয়ে দেবেন, একটা চেক আমি দিয়ে দেব। ফেলুদা বলল, লাইফ রিস্ক কি বটে, একটা গাড়ি তো পেছন থেকে প্রায় আমাদের শেষ করে দিয়েছিল। আমার কনিকটা খানিকটা ছড়ে গিয়েছিল, আমি সেটা এতক্ষণ হাত দিয়ে ঢাকবার চেষ্টা করছিলাম, কিন্তু চেয়ার ছেড়ে ওঠার সময় ফেলুদা সেটা দেখে ফেলল। ও কি রে, তোর হাতে যে রক্ত! তারপর কৈলাসবাবুর দিকে ফিরে বলল, কিছু যদি মনে না করেন আপনার এখানে একটু ডেটল বা আয়োডিন হবে কি? এসব ঘাগুলো আবার বড্ড চট করে সেপটিক হয়ে যায়। কৈলাসবাবু ব্যস্ত হয়ে বললেন, ইস, যা হয়েছে কলকাতার রাস্তাঘাট, দেখি অবনীশকে জিজ্ঞেস করি। অবনীশবাবুর ঘরের সামনে গিয়ে ডেটলের কথা জিজ্ঞেস করতেই উনি কেমন যেন একটু অবাক হয়ে বললেন, তুমি যে এই দিন সাতেক আগেই আনলে, সে কি এর মতোই ফুরিয়ে গেল? কৈলাসবাবু একটু অপ্রস্তুত হয়ে বললেন, ওহো তাই তো, এই দেখ, খেয়ালই আমার হয়নি, আমার কি আর মাথা ঠিক আছে? ডেটল লাগিয়ে কৈলাসবাবুর বাড়ি থেকে বেরিয়ে এসে দেখি ফেলুদা কর্নওয়ালি স্ট্রিটে ট্রামের দিকে না গিয়ে যাচ্ছে উল্টো দিকে। আমি কিছু জিজ্ঞেস করার আগেই ও বলল, গণপতিদার কাছে একবার টেস্ট ম্যাচের টিকিটের কথাটা বলে যাই, এত কাছেই যখন এসেছি। কৈলাসবাবুর দুটো বাড়ি পরেই গণপতি চ্যাটার্জির বাড়ি। আমি ওর নাম শুনেছি ফেলুদার কাছে, কিন্তু দেখিনি কখনো। রাস্তার উপরেই সামনের ঘর, টোকা মারতেই গেঞ্জির উপর পুলোভার পরা একজন নাদুস নুদুস ভদ্রলোক দরজা খুলল। আরে ফেলু মাস্টার যে, কি খবর? একটা খবর তো আছেই, বুঝতেই পারছেন। তা তো বুঝেছি, তবে সশরীরে তাগাদা না দিতে এলেও চলতো। তোমার রিকোয়েস্ট কি ভুলি? যখন বলেছি দেব তখন দেবই। আসার কারণ অবশ্যই আরেকটা আছে। তোমার বাড়ির ছাদ থেকে শুনেছি উত্তর কলকাতার একটা ফিল্ম কোম্পানির স্টুডিও দেখা যায়, সেইটে একবার দেখতে চাইছিলাম। সৎসন্ধে শটান সিঁড়ি দিয়ে চলে যাও, আমি এদিকে চায়ের আয়োজন করছি। চারতলা ছাদে উঠে পূর্ব দিকে চাইতে দেখি কৈলাসবাবুদের বাড়ি। একতলার বাগান থেকে ছাদ অবধি দেখা যাচ্ছে। দোতলার ঘরে আলো জ্বলছে, আর তার ভিতরে একজন লোক খুটখুট করে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। খালি চোখেই বুঝতে পারলাম সেটা কৈলাসবাবুর বাবা। ছাতের উপর ওই যে চিলেকোঠা, তার জানালার দিকের দেওয়ালটা দেখা যাচ্ছে, দরজাটা বোধহয় উল্টো দিকে। দোতলায় একটা বাতি জ্বলে উঠল, বুঝলাম সেটা সিঁড়ির বাতি। ফেলুদা বায়োনোকুলার চোখে লাগালো।
একজন লোক সিঁড়ি দিয়ে উঠছে। কে? কৈলাসবাবু। এত দূর থেকেও তার লাল সিল্কের ড্রেসিং গাউনটা দেখলেই বোঝা যায়। কয়েক সেকেন্ডের জন্য কৈলাসবাবুকে দেখা গেল না। তারপর হঠাৎ দেখি উনি ছাদে উঠে এসেছেন। আমরা দুজনেই চট করে একসঙ্গে নিচু হয়ে শুধু চোখ দুটো পাঁচিলের ওপর দিয়ে বার করে রাখলাম। কৈলাসবাবু এদিক ওদিক দেখে চিলেকোঠার উল্টো দিকে চলে গেলেন। তারপর ঘরের বাতি জ্বলে উঠল। কৈলাসবাবুকে জানলায় দেখা গেল। ইনি আমাদের দিকে পিঠ করে দাঁড়িয়ে আছেন। আমার বুকের ভেতর ভীষণ জোরে ঢিপ ঢিপ আরম্ভ হয়ে গেছে। কৈলাসবাবু কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে মাটিতে বসে পড়লেন। কিছুক্ষণ পর কৈলাসবাবু আবার ঘরের বাতি নিভিয়ে সিঁড়ি দিয়ে নেমে নিচে চলে গেলেন। ফেলুদা শুধু বলল, গোলমাল গোলমাল। ফেলুদার এরকম অবস্থায় আমি ওকে বিশেষ কিছু বলতে সাহস পাই না। অন্য সময় মাথায় চিন্তা থাকলেও ও পাইচারি করে, কিন্তু আজ দেখলাম ও শটান বিছানায় শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। রাত 9:30টায় দেখলাম ও নোট বইয়ে কি যেন হিজবিজি লিখছে। ও আবার এসব লেখে ইংরেজি ভাষায়, কিন্তু গ্রিক অক্ষরে লেখে, আর সেই অক্ষর আমার জানা নেই। এইটুকু শুধু বুঝতে পারছিলাম যে কৈলাসবাবুর বারণ সত্ত্বেও ও এই পাথরের ব্যাপারে কাজ চালিয়ে যাচ্ছে। ঘুমোতে রাত হয়েছিল বলেই বোধহয় সকাল নিজে থেকে ঘুমটা ভাঙেনি। ভাঙলো ফেলুদার ঠেলাতে। এই তপসে, ওট ওট, শ্যাম্পুকু যেতে হবে। কিসের জন্য? ফোন করছিলাম, কেউ ধরছে না, গন্ডগোল মনে হচ্ছে। 10 মিনিটের মধ্যে ট্যাক্সিতে উঠে ঊর্ধ্বশ্বাসে ছুটে চললাম শ্যামপুকুরের দিকে। গাড়িতে ফেলুদা শুধু একটা কথাই বলল, কি সাংঘাতিক লোক রে বাবা, আর একটু আগে বুঝতে পারলে বোধহয় গন্ডগোলটা হতো না। কৈলাসবাবুর বাড়িতে পৌঁছে ফেলুদা বেলটেল না টিপেই ভেতরে চলে গেল। অবশ্যই দরজাটা যে খোলাই ছিল সেটাও আমাদের ভাগ্য। সিঁড়ি পেরিয়ে অবনীশবাবু ঘরের সামনে পৌঁছতেই চক্ষু স্থির। টেবিলের সামনে একটা চেয়ার উল্টে পড়ে আছে, আর তার ঠিক পাশেই মেঝেতে হাত দুটো পেছনে জড়ো করে বাঁধা আর মুখে রুমাল বাঁধা অবস্থায় পড়ে আছেন অবনীশবাবু। ফেলুদা হুমড়ি খেয়ে পড়ে 8 মিনিটের মধ্যে দড়ি রুমাল খুলে দিতেই ভদ্রলোক বললেন, থ্যাংক ইউ। ফেলুদা বলল, কে করেছে এই দশা আপনার? ভদ্রলোক হাঁপাতে হাঁপাতে উঠে বসে বললেন, মামা, কৈলাস মামা। মামার মাথা খারাপ হয়ে গেছে। সেদিন বলছিলাম না আপনাকে, ভোরে এসে বসেছি ঘরে, বাতি জ্বালিয়ে কাজ করছিলাম। মামা ঘরে ঢুকেই আগে বাতি নিভিয়েছেন, তারপর আর কিছু জানি না। কিছুক্ষণ হলো জ্ঞান ফিরেছে, কিন্তু নড়তে পারি না, মুখে শব্দ করতে পারি না। আর কৈলাসবাবু? ফেলুদা প্রায় চিৎকার করে উঠল। জানি না। ফেলুদা এক লাফে উঠে ঘর থেকে বেরিয়ে গেল। আমিও ছুটলাম তার পিছনে। একবার বৈঠকখানায় ঢুকে কাউকে না দেখে 3 ধাপ সিঁড়ি এক লাফে উঠে দোতলায় পৌঁছে ফেলুদা শটান কৈলাসবাবুর ঘরে গিয়ে উপস্থিত হলো। খাটের চেহারা দেখে মনে হলো সেখানে লোক শুয়েছিল, কিন্তু ঘর এখন খালি। আলমারির দরজা দেখি হাঁ করে খোলা। ফেলুদা দৌড়ে গিয়ে দরজা খুলে যে জিনিসটা বার করলো সেটা সেই মখমলের সেই নীল বাক্স। খুলে দেখা গেল ভিতরে সেই পাথর যেমন ছিল তেমনই আছে। এতক্ষণে দেখি অবনীশবাবু এসে হাজির হয়েছেন। তার মুখের অবস্থা শোচনীয়। তাকে দেখেই ফেলুদা বলল, ছাতের ঘরের চাবি কার কাছে? ভদ্রলোক থতমত খেয়ে বললেন, সে তো মামার কাছে। তবে চলুন ছাতে, বলে ফেলুদা তাকে হিড়হিড় করে টেনে বার করে টেনে নিয়ে গেল। অন্ধকার সিঁড়ি দিয়ে 3 জনে ছাতে উঠে দেখি চিলেকোঠার দরজা বাইরে থেকে তালা দিয়ে বন্ধ। এইবারে দেখলাম ফেলুদার গায়ের জোর। দরজা থেকে 3 হাত পিছিয়ে কাঁচটা আগিয়ে বাঁকের মতো ঝাঁপিয়ে পড়ে 4 বার ধাক্কা দিতেই কড়াগুলো পেরেক শুদ্ধ উপরে বেরিয়ে এসে দরজাটা ঝটাং করে খুলে গেল। ভিতরে অন্ধকার। 3 জনেই ঘরের ভেতরে ঢুকলাম। ক্রমে চোখটা সয়ে আসতে দেখলাম এক কোণে অবনীশবাবুরই মতো দড়ি দিয়ে মুখ বাঁধা অবস্থায় পড়ে আছেন। ইনি কে? কৈলাস চৌধুরী না কেদার চৌধুরী? দড়ির বাঁধন খুলে দিয়ে তাকে কোল পাঁচা করে নিয়ে ফেলুদা সিঁড়ি দিয়ে দোতলায় নেমে কৈলাসবাবু ঘরে নিয়ে বিছানার উপর শোয়ালো। ভদ্রলোক তখন ফেলুদার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে ক্ষীণ গলায় বললেন, আপনি কি? ফেলুদা বলল, আগে হ্যাঁ, আমারই নাম প্রদোষ মিত্তির। চিঠিটা বোধহয় আপনিই আমাকে লিখেছিলেন, কিন্তু আপনার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হবার সৌভাগ্য হয়নি।
অবনীশবাবু, এর জন্য একটু গরম দুধের ব্যবস্থা দেখুন তো। আমি অবাক হয়ে ভদ্রলোকের দিকে চেয়ে আছি। ইনিই তাহলে কৈলাস চৌধুরী। ভদ্রলোক বালিশের উপর ভর দিয়ে খানিকটা সোজা হয়ে বসে বললেন, শরীরের জোর ছিল তাই টিকে আছি। অন্য কেউ হলে এই 4 দিনে। ফেলুদা বলল, আপনি বেশি স্ট্রেন করবেন না। কৈলাসবাবু বললেন, কিছু কথা তো বলতেই হবে, নইলে ব্যাপারটা আপনার কাছে পরিষ্কার হবে না। আপনার সঙ্গে আর সাক্ষাৎ হবে কি করে? যেদিন চিঠি দিলুম আপনাকে, সেই দিনই তো ও আমাকে বন্দি করে ফেলল, তাও চায়ের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করে, নইলে গায়ের জোরে পারত না। আর সেদিন থেকেই উনি কৈলাস চৌধুরী সেজে বসেছিলেন। কৈলাসবাবু দুঃখের ভাব করে মাথা নেড়ে বললেন, দোষটা আমারই, জানেন। বানিয়ে বানিয়ে বড়াই করাটা বোধহয় আমাদের রক্তে একেবারে মিশে গেছে। 50 টাকা দিয়ে একটা পাথর কিনেছিলাম জব্বলপুরের বাজার থেকে। কি দুর্মতি হলো, ফিরে এসে চাঁদার জঙ্গলের এক দেব মন্দিরের গল্প ফেঁদে কেদারকে তাক লাগিয়ে দিলুম। সেই থেকেই ওর ওইটার ওপর লোভ। আমার ভাগ্যটাও সহ্য করতে পারেনি। অনেক কিছুই সহ্য করতে পারেনি। বোধহয় ভাবতো দুজনে যমজ ভাই, চোখে দেখে কোনো তফাৎ করা যায় না। অথচ আমার গুণ, আমার রোজগার, আমার ভাগ্য, এ ব্যাপারে ওর সঙ্গে এত তফাৎ কেন? ও নিজে ছিল বেপরোয়া, রেকলেস। একবার তো নোটস জাল করার কেসে পড়েছিল। আমিই কোনো রকমে ওকে বাঁচাই। বিলেত গেল আমারই কাছ থেকে টাকা ধার করে। ভাবলুম আপদ গেল। এই 7 দিন আগে, গত মঙ্গলবার, বাড়ি ফিরে দেখি পাথরটা নেই। তার কথা মনেই হয়নি। চাকরদের উপর চোটপাট করলুম, কোনো ফল হলো না। বৃহস্পতিবার সকালে আপনাকে চিঠি দিলাম, সেই দিন রাত্রে ও এলো। বাজারে যাচাই করে জেনেছে ও পাথরের কোনো দাম নেই, অথচ ও দেখেছিল লাখ টাকার স্বপ্ন। ক্ষেপেই একেবারে লাল। তাতে ও আমাকে অজ্ঞান করে বন্দি করলো। বলতো যতদিন না টাকা দিই অতদিন ছাড়বে না। আর সে কদিন ও কৈলাস চৌধুরী সেজে বসে থাকবে, কেবল আদালতে যাবে না, অসুখ বলে ছুটি নেবে। ফেলুদা বলল, আমি যখন আপনার চিঠি পেয়ে এসে বললাম তখন ভদ্রলোক একটু মুশকিলে পড়েছিলেন, তাই আমাদের 10 মিনিট বসিয়ে রেখে একটা হুমকি চিঠি আর একজন কাল্পনিক শত্রু খাড়া করলেন। এইটে না করলে আমাদের সন্দেহ হতো, অথচ আমি থাকলেও বিপদ। তাই আবার টেলিফোনে হুমকি দিয়ে আর গাড়ি চাপা দিয়ে আমাদের হঠাতেও চেষ্টা করলেন। কৈলাসবাবু ভ্রুকুটি করে বললেন, কিন্তু আমি ভাবছি কেদার এভাবে হঠাৎ আমাকে রেহাই দিয়ে চলে গেল কেন? আমি তো কাল রাত অবধি ওকে টাকা দিতে রাজি হইনি। ও কি শুধু হাতেই চলে গেল? অবনীশবাবু যে কখন দুধ নিয়ে এসে হাজির হয়েছেন তা লক্ষ্যই করিনি। হঠাৎ ভদ্রলোকের চিৎকার শুনে চমকে উঠলাম। খালি হাতে যাবেন কেন তিনি? আমার টিকিট, আমার মহামূল্য ভিক্টোরিয়ার টিকিট নিয়ে গেছেন তিনি। ফেলুদা অবনীশবাবুর দিকে চেয়ে চোখ বড় বড় করে বলল, সে কি, সেটা গেছে নাকি? গেছে বই কি, আমাকে শেষ করে দিয়ে গেছে কেদার মামা। কত দাম যেন বলছিলেন টিকিটটার? 20,000। কিন্তু ফেলুদা অবনীশবাবুর দিকে ঝুঁকে পড়ে গলাটা নামিয়ে বলল, ক্যাটলগে যে বলছে ওটার দাম 50 টাকার বেশি নয়। অবনীশবাবুর মুখ হঠাৎ ফ্যাকাশে হয়ে গেল। ফেলুদা বলল, আপনার মধ্যেও তো চৌধুরী বংশের রক্ত রয়েছে, তাই না? আপনিও বোধহয় একটু রং চড়িয়ে কথা বলতে ভালোবাসেন। ভদ্রলোক এবার ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো মুখ করে বললেন, কি করি বলুন, 3 বছর ধরে 4,000 ধুলো মাখা চিঠি ঘেঁটেও যে একটা ভালো টিকিট পেলাম না, তাও তো মিথ্যে বলে অবাক করে কিছুটা আনন্দ পাওয়া যায়। ফেলুদা হো হো করে হেসে উঠে অবনীশবাবুর পিঠ চাপড়ে বললেন, কুছ পরোয়া নেই। আপনার কেদার মামাকে আপনি যে টাইটটি দিলেন সেটার কথা ভাবলেই দেখবেন প্রচুর আনন্দ পাবেন। যাকগে, এবার দমদম এয়ারপোর্টে একটা টেলিফোন করে দেখি। কেদারবাবু পালাবেন আন্দাজ করে আজ সকালে এয়ার ইন্ডিয়াতে ফোন করে জেনেছি আজই একটা বোম্বাইয়ের প্লেনে ওর বুকিং আছে। পুলিশ থাকবে ওখানে, তাই পালাবার কোনো রাস্তা নেই। ভাগ্যে তপসের কোনোই ছড়েছিল। ডেটলের ব্যাপারটাতেই আমার ওর উপর প্রথম সন্দেহ হয়।
কেদারবাবুকে গ্রেপ্তার করতে কোনো বেগ পেতে হয়নি, আর অবনীশবাবুও 50 টাকার টিকিটটা ফেরত পেয়েছিলেন। ফেলুদা যা টাকা পেল তাই দিয়ে আমাদের 3 দিনে রেস্টুরেন্টে খাওয়া আর 2টো সিনেমা দেখার পরও ওর পকেটে বেশ কিছু বাকি রইল। আজ বিকেলে বাড়িতে বসে চা খেতে খেতে ফেলুদাকে বললাম, ফেলুদা, একটা জিনিস আমি ভেবে বার করেছি, সেটা ঠিক কিনা বলবে? কি ভেবেছিস শুনি? আমার মনে হয় কৈলাসবাবুর বাবা বুঝতে পেরেছিলেন যে কেদারবাবু কৈলাসবাবু সেজে বসে আছেন, আর সেই জন্যই সেদিন ওর দিকে কটমট করে চাইছিলেন। বাবারা নিশ্চয়ই নিজেদের যমজ ছেলেদের মধ্যে তফাৎ ধরতে পারে, তাই না? এক্ষেত্রে তা যদি না হয়, তাহলেও তোর ভাবনাটা আমার ভাবনার সঙ্গে মিলে গেছে বলে আমি তোকে সম্মানিত করছি। এই বলে ফেলুদা আবার প্লেট থেকে একটা জিলিপি তুলে নিয়ে মুখে পুরো দিল। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। গল্প পাঠ তোমাদের ভালো লেগে থাকলে তোমাদের কাছে আবারও অনুরোধ থাকলো, লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে তোমাদের মূল্যবান মতামত পাঠানোর জন্য। ধন্যবাদ।